অতি সামান্য ২টি ভুলের কারণে জমির মালিকানা বাতিল, হবেন জমির ভোগ দখল থেকে উচ্ছেদ। এক্ষেত্রে পরবর্তীতে পায়ে ধরেও জমির মালিকানা কিংবা ভোগ দখল টিকিয়ে রাখা যাবে না। সুপ্রিয় ভিউয়ার্স, এই দুটি ভুল কোনগুলো এবং এই ভুলগুলো সংশোধন করার কোনো উপায় রয়েছে কিনা, যদি থাকে ভূমি মালিকরা সেই উপায়টি কিভাবে গ্রহণ করবেন, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো উপকার এসে থাকে, আরও এই ধরনের কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, এমন অনেক ছোটখাটো ভুল রয়েছে যেগুলো আমাদের পরবর্তীতে মালিকানা কিংবা ভোগ দখল সংক্রান্ত জটিলতার তৈরি করতে পারে এবং এই জটিলতা এমন রূপ ধারণ করতে পারে যে জমির মালিকানা বাতিল হতে পারে বা মালিকানাটি অবৈধ বিবেচিত হতে পারে এবং যারা ভোগ দখলে রয়েছেন তাদের ভোগ দখল থেকেও তারা উচ্ছেদ হতে পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা অনেক সময় অতি নগণ্য বিষয়কে গুরুত্ব না দেওয়ার কারণে ওই নগণ্য বিষয়টিকে আমলে নিয়ে আমাদের যে প্রতিপক্ষ রয়েছে তারা কিন্তু একটি ইস্যু তৈরি করে এবং ওই ইস্যু নিয়েই পরবর্তীতে মালিকানা সংক্রান্ত যে জটিলতা সেগুলো তৈরি করে এবং অনেক ক্ষেত্রেই জমির মালিকানা থেকে যারা ভোগ দখলে রয়েছেন তারা উচ্ছেদ হয়। একটু সচেতন হলেই কিন্তু এই ভুলগুলো সংশোধন করা যায় এবং এই ভুলগুলো আপনার আমার প্রত্যেকেরই কিন্তু হওয়ার সুযোগ রয়েছে কিংবা হয়ে রয়েছে, যেগুলো আমরা গুরুত্ব দেই না। সুপ্রিয় ভিউয়ার্স, এই ভুলগুলোর মধ্যে প্রথমেই যে শ্রেণীর সম্পত্তির ভুলগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে। আমরা সর্বাধিক পরিমাণে যে বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করে জনসচেতনতার চেষ্টা করেছি সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তি এবং এই ওয়ারিশান সম্পত্তি নিয়ে আমাদের ভূমি সংক্রান্ত যে জটিলতা বা গ্যাঞ্জাম তৈরি হয় সেগুলোর প্রায় ৬০ থেকে ৬৫% বা ৭০%-এর কাছাকাছি সমস্যা তৈরি এবং বাকি যে ৩০% থাকে সেটি অন্যান্য সম্পত্তির ক্ষেত্রে। এখন ওয়ারিশান সম্পত্তি নিয়ে গ্যাঞ্জাম কেন হয়? আমরা ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করার পরে সেগুলো যেভাবে বা যে প্রক্রিয়ায় নিজের আয়ত্তে নেওয়ার কথা, রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার কথা সেটি করি না। আমরা স্বাভাবিকভাবেই আমাদের যে গতানুগতিক নিয়ম, সম্পত্তি যেভাবে পারি সেইভাবে মালিকানা বা ভোগ দখল অর্জন করি, পরবর্তীতে ভোগ দখল করার চেষ্টা করি। কিন্তু সঠিক নিয়মটি হচ্ছে যে আমরা ওয়ারিশান সম্পত্তি প্রাপ্তির পরে সেই সম্পত্তি আগে আমরা যদি একাধিক ওয়ারিশ হয়ে থাকি তাহলে নিজেদের মধ্যে ভাগ বন্টন করব। যদি ভাগ বন্টন না করতে পারি তাহলে আইনের আশ্রয় নেব এবং এরপরে সেই ভাগ বন্টনটি যে প্রক্রিয়াই হোক না কেন সেটি একটি স্টাম্প পেপারে লিপিবদ্ধ করে পরবর্তীতে সেই স্টাম্প পেপারটি রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রি সম্পন্ন করে সেটি আমরা নিজের মালিকানায় রাখবো বা নিজের সংগ্রহে রাখবো। তারপরে সেই সম্পত্তিটি আমরা কিন্তু মালিকানা অর্জন করতে পারবো। এখন এই সকল সম্পত্তি যদি কোনোভাবে কোনো ক্রেতা, কোনো এমন ব্যক্তি বা যারা ওয়ারিশ তাদের কাছ থেকে ক্রয় করে যে তাদের অংশীদারদের মধ্যে বন্টননামা হয় নাই বা ভাগ বন্টন হয় নাই, এখন তিনি ভোগ দখল করছেন, ওই ভোগ দখল সূত্রে তিনি মালিকানা বিক্রয় করে দিয়েছেন এবং আমরা ক্রয় করেছি বা কেউ একজন ক্রয় করেছে, তাহলে যে ব্যক্তিটি ক্রয় করলো সেই ব্যক্তিটি কিন্তু ওই সম্পত্তিটি ক্রয় করলেন ঠিকই, তার কষ্টে অর্জিত অর্থ দিয়ে ক্রয় করলেন ঠিকই, কিন্তু তার মালিকানা অর্জনটা বৈধ হলো না। কেন? তার যে বিক্রেতা সেই বিক্রেতার অংশীদারদের মধ্যে বন্টননামা হয় নাই। এখন এসে যদিও বা ওই সকল ওয়ারিশ নিজের নামে যদি সম্পত্তি ভাগ বন্টন করে, ভাগ বন্টন করার পর তার নির্দিষ্ট অংশটুকু যে নামজারি নাও করে তবুও সমস্যা নেই, কিন্তু ভাগ বন্টনটা থাকাটা বাধ্যতামূলক। যদি কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তিদ্বয় সম্পত্তির নামজারি বা খারিজ দেখে ক্রয় করে কিন্তু সম্পত্তির যে ভাগ বন্টন সেটি না থাকে, তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু অবৈধ হস্তান্তর হবে এবং ক্রয় বিক্রয়টা অবৈধ বলে বিবেচিত হবে। এই ধরনের যাদের সমস্যা রয়েছে তাদের কিন্তু সম্পত্তির মালিকানা বাতিল হবে, এমনকি ভোগ দখল থেকেও তারা উচ্ছেদ হবে যদি ওই সকল ব্যক্তি যাদের কাছ থেকে সম্পত্তিটি ক্রয় করেছে সেই ওয়ারিশরার অন্যান্য যে অংশীদার রয়েছে
তারা অভিযোগ জানায় যে এই সম্পত্তিতে আমাদের অংশ রয়েছে। এই বিষয়টি কিন্তু অতি সামান্য হলেও অত্যাধিক গুরুত্বপূর্ণ। এগুলোর সমাধান করার কিন্তু একটি সুযোগ রয়েছে। সেটি হলো যার কাছ থেকে আপনি সম্পত্তিটি ক্রয় করেছেন তাকে বলুন তার সহ-অংশীদারদের মধ্যে ভাগ বন্টন করতে, এবং ভাগ বন্টনের পরে আপনার কাছে যে সম্পত্তিটি বিক্রয় করেছে সেই সম্পত্তিটি যেন ওই সকল ব্যক্তির নামে হয়, তবেই কিন্তু আপনারা সে বিষয়টি থেকে রেহাই পেতে পারেন। এরপর আরেকটি বিষয় হচ্ছে, যদি সম্পত্তি সাবকবলা দলিল মূলে আপনারা ক্রয় করে থাকেন বা মালিকানা অর্জন করে থাকেন, তাহলে আপনাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে মালিকানা হস্তান্তরের চেইনটা ঠিক আছে কিনা। অর্থাৎ যে ব্যক্তি সম্পত্তির বিক্রেতা সেই ব্যক্তি আসল মালিক কিনা, এটি যাচাই করার বেশ কয়েকটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে দলিল মূলে, একটি খতিয়ান মূলে, আরেকটি হচ্ছে সম্পত্তি তিনি মালিকানাটি কোথা থেকে অর্জন করলেন, বা আমাদের যে দলিল রয়েছে সেই দলিলের হিস্টোরি। এখন আমরা দলিল মূল্যে সম্পত্তির মালিকানা যাচাই করার একটি প্রক্রিয়া রয়েছে, যে সম্পত্তিটি যতদূর পর্যন্ত তল্লাশি দেওয়া যায় কার হাত থেকে কার হাতে আসলো, এবং সর্বশেষ যে ব্যক্তি বিক্রয় করছেন তিনি কিভাবে মালিকানা অর্জন করলেন। যদি ওয়ারিশান সূত্রে হয়, এতক্ষণ যে আলোচনা করলাম বাটোয়ারা দলিল লাগবে। যদি ওয়ারিশান সূত্রে না হয়, তিনিও যদি ক্রয় সূত্রে মালিকানা অর্জন করেন, তাহলে তিনি যার কাছ থেকে অর্জন করেছেন তিনি আবার কিভাবে পেয়েছেন। এক্ষেত্রে আইন বলছে যে 25 বছরের হিস্টোরি দেখলেই হয়, এবং এই হিস্টোরি এই দলিলেই কিন্তু থাকে যে তফসিল থাকে দলিলের, সেখানে উল্লেখ থাকে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দলিলটি সঠিক কিনা। অনেক সময় জাল দলিল থাকতে পারে, দলিল ট্যাম্পারিং থাকতে পারে। দলিল ট্যাম্পারিং কিভাবে, যে পিঠ দলিল বা ভায়া দলিল থাকে, যে ব্যক্তির থেকে ক্রয় করেছেন সেই ব্যক্তির পিঠ দলিলে একরকম, পরবর্তীতে যে দলিল তৈরি করেছে সেটিতে দলিলটি তিনি ঘষা মাজা করে ঠিক করেছেন। দাগ নাম্বার ভুল ছিল সেটি ঠিক করেছেন, পরিমাণ ভুল ছিল সেটি ঠিক করেছেন। এগুলো কিন্তু হামেশাই ঘটে থাকে, এবং এগুলো যাচাই বাছাই করার উপায় হচ্ছে আমাদের ওই দলিলে উল্লেখিত সাল এবং সিরিয়াল নাম্বার যেটি, সেই সিরিয়াল নাম্বার ধরে সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে খোঁজ করা। আরেকটি ব্যাপার হচ্ছে, ওয়ারিশান সম্পত্তি বাদে বাকি অন্যান্য সম্পত্তির ক্ষেত্রে ওই দলিল বলে পরবর্তী তিনি নামজারি বা খারিজ করে রেকর্ড খতিয়ান সংগ্রহ করেছেন কিনা। এবং এই রেকর্ড খতিয়ান সংরক্ষণ না থাকলে বা নামজারি খতিয়ান না থাকলে, তাহলে সম্পত্তি কোনোভাবেই ক্রয় করা যাবে না। যদি ক্রয় করেন তাহলে ওই সকল সম্পত্তি কোনোভাবে মালিকানা আপনি বৈধতাভাবে টিকিয়ে রাখতে পারবেন না। যদি এক্ষেত্রে দলিল না থাকে, শুধু নামজারি বা খারিজ থাকে, এবং নামজারি খারিজ দেখে আপনারা সম্পত্তি ক্রয় করেন, তাহলেও কিন্তু বিপদ। এক্ষেত্রেও আপনারা জমির মালিকানা কিন্তু টিকিয়ে রাখতে পারবেন না, মালিকানা আপনার বাতিল হয়ে যাবে। এক্ষেত্রে এই ভুলগুলো সংশোধন করার সুযোগ খুব কম থাকে, কেননা এই ভুলগুলো যদি একবার হয়ে যায়, এই ভুলগুলো থাকার পরে আপনি জমি ক্রয় করে থাকেন, তাহলে পরবর্তীতে ওই সকল ব্যক্তিদ্বয় আপনাদের সম্পত্তি ঠিক করে দিবে না, কিংবা যারা সম্পত্তির মালিকানা দাবি করছে, আপনার থেকে মালিকানা চাচ্ছে, আপনাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করতে চাচ্ছে, তারাও কিন্তু আপনাকে ছাড় দিবে না। এই ভুলগুলোর কারণেই কিন্তু সম্পত্তি থেকে আপনি উচ্ছেদ হবেন, আপনার মালিকানা বাতিল হবে। পায়ে ধরেও লাভ হবে না, কান্নাকাটি করেও কোনো আপনি উপায় খুঁজে বের করতে পারবেন না। সুপ্রিয় ভিউয়ার্স, এই বিষয়গুলো মাথায় নিয়ে সম্পত্তি ক্রয় করবেন। যাদের ভুলগুলো হয়েছে তারা সংশোধন করার চেষ্টা করবেন। এছাড়া পরবর্তীতে কিন্তু আপনারা জটিল সমস্যার মধ্যে পড়বেন। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু একটু হলেও বুঝতে পেরেছেন। তারপরে ওই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আরো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, কিংবা একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।